বাঙালির সুখে খাইতে ভূতে কিলায়। এবার সরাসরি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলার হুমকি দিল পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কুখ্যাত পুত্র, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। পাকিস্তান ভারতের একটা প্রতিবেশী রাষ্ট্র। পাকিস্তান কিভাবে চারদিক মানে কি বোঝায়, মানে একটা রাষ্ট্রের চারদিক থেকে পাকিস্তান কিভাবে হামলা চালাতে পারবে? ভারতের চারদিকে তো পাকিস্তানের সীমান্ত নাই, সুতরাং পাকিস্তান কিভাবে ভারতের চারদিক থেকে একযোগে হামলা চালাবে? এটা অবিশ্বাস্য না? তাহলে যখন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পিপলস পার্টির বর্তমান চেয়ারম্যান ভারতকে হুঁশিয়ারি দেয়, ভারতকে ঘোষণা দেয় চারদিক থেকে ভারতে হামলা হবে, তখন আপনাকে বুঝে নিতে হবে বাংলাদেশের মাটি তাদের ব্যবহারের জন্য উপযোগী তারা করে ফেলেছে। বাংলাদেশের মাটিতে পাকিস্তান তাদের জঙ্গি তৎপরতা 5 আগস্টের পর থেকে চালিয়েছে, এখন সেটা শেষের দিকে, অর্থাৎ তাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। যার কারণেই এখন বিলাওয়াল ভুট্টো ঘোষণা দিচ্ছে ভারতে চারদিক থেকে হামলা তারা করবে, তারা প্রস্তুত। ভারতের সাথে সব ফ্রন্টে কিভাবে পাকিস্তান যুদ্ধ করতে পারে, পাকিস্তান এবং ভারতের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে সেটা আপনাদের একটু দেখা উচিত, তাহলে বুঝিবেন বাংলাদেশ থেকে কিভাবে তারা যুদ্ধ করার জন্য হুমকি দিল। পাকিস্তান এবং ভারতের মধ্যে যে 3223 কিলোমিটার সীমান্ত আছে, এটা আন্তর্জাতিক সীমান্ত। একেবারে ব্যাখ্যা দিয়ে বলি, ভারত এবং পাকিস্তানের যে জেলাগুলা সীমান্ত শেয়ার করে এবং সেই জেলার যে অঞ্চলগুলা সীমান্ত শেয়ার করে, সেটা ম্যাপে দেখেন, শুনেন, তাহলে ক্লিয়ারলি বুঝবেন কিভাবে তারা সব ফ্রন্টে, মানে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করতে চায়। ভারতীয় অঞ্চল জম্মু ও কাশ্মীর, পাকিস্তানের অঞ্চল আজাদ জম্মু এবং কাশ্মীর, আজাদ কাশ্মীর যেটাকে বলা হয়। এই অংশে আছে লাইন অফ কন্ট্রোল LOC। আর ভারতের দিকে যে এই অঞ্চলগুলা কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, এইসব এলাকা। আর পাকিস্তানের এই অঞ্চলের সাথে যুক্ত যে এলাকা নীলম, মুজাফফরাবাদ, কোটলি, ডিমবার, এইসব এলাকা। আর পাঞ্জাব, ভারতের জেলা হচ্ছে অমৃতসর, গুরুদাসপুর, পিরোজপুর, ফাজিলকা। আর পাকিস্তানের জেলা হচ্ছে লাহোর, কাসুর, নারওয়াল। সব থেকে বিখ্যাত যে সীমান্ত ওয়াঘা এবং আটারি সীমান্ত। ভারতের জেলা শ্রীনগর, বিকানের, জয়সলমীর, বারমের। আর পাকিস্তানের জেলা হচ্ছে উমরকুট, থারপারকার, ঘটকি। আর সংক্ষেপে সীমান্তের ধারাবাহিকতা যদি বলা হয় সেটা হবে কাশ্মীর, LOC, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। এরপর সীমান্ত শেষ হয়ে সেটা এসে মিশেছে আরব সাগরে, অ্যারাবিয়ান সি যেটাকে বলা হয়। অর্থাৎ আপনি যদি সারাংশ বলেন, পাকিস্তানের সীমান্ত ভারতের উত্তর থেকে দক্ষিণ অঞ্চল পর্যন্ত বিস্তৃত, উত্তর দক্ষিণ একটা পার্ট। এরপর পূর্ব পশ্চিম অংশ আছে, এই অংশে পাকিস্তানের কোনো সীমান্ত নাই। তাহলে পাকিস্তান কিভাবে ভারতের সব ফ্রন্টে যুদ্ধ করবে, মানে ভারতকে সব ফ্রন্ট থেকে কিভাবে হামলা করবে? এই ব্যাখ্যাটা দিতে পারবেন কেউ? পারবেন না। কারণ বাংলাদেশে গত 2 বছরে, দুঃখিত 2.5 বছরে, 5 আগস্টের পর থেকে পাকিস্তান তাদের সর্বোচ্চ তৎপরতা চালিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, ইউনূসের জামানায় পাকিস্তান থেকে কয়েকবার কন্টেইনার ভর্তি জাহাজ বাংলাদেশে এসেছে। সেই জাহাজে কি এসেছে সেটা আমরা জানি না, জনগণকে জানতে দেওয়া হয়নি। ইউনূসের প্রশাসন সেইখানে কর্মরত যেই কর্মকর্তারা ছিল কাস্টমসের, তাদেরকে ওইখান থেকে সরিয়ে দিয়েছে এই জাহাজের তথ্য যাতে বাইরে না আসে। এরপর পপি সিড আসলো, কোকেন বা হিরোইন বানানোর জন্য, যেটা কাজে লাগে। যাই হোক, এরপর অসংখ্যবার পাকিস্তান থেকে বাংলাদেশে কন্টেইনার ভর্তি জাহাজ আসছে, কি আসছে আমরা জানি না। এবং শেষ 2 দিন পূর্বে যেই ঘটনা বাংলাদেশ জন্ম দিয়েছে, এরপর আর কোনো সন্দেহের কারণ নাই যে পাকিস্তান বাংলাদেশে তাদের অস্ত্রের সকল মজুদ সম্পন্ন করে ফেলেছে। তাদের সংরক্ষণ বেশ বড় আকারের, এবং এই সংরক্ষণ দিয়ে মূলত বাংলাদেশের পূর্ব পশ্চিম ফ্রন্ট ব্যবহার করে, ওদিকে পাকিস্তানের সাথে ভারতের যে 3323 কিলোমিটার সীমান্ত, বাংলাদেশের সাথে ভারতের যে 4000 কিলোমিটার উপরের বেশি সীমান্ত, বাংলাদেশের দিকে পূর্ব পশ্চিম ফ্রন্ট, আর ওইদিকে উত্তর দক্ষিণ ফ্রন্ট পাকিস্তানের অংশ। অর্থাৎ এই 4টা ফ্রন্ট থেকে ভারতকে হামলা করবে পাকিস্তান। তার মানে হলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে। গত পরশু চট্টগ্রামের সেই পোর্ট থেকে 250টা কন্টেইনার উধাও। চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে, একটা গুরুত্বপূর্ণ বন্দর থেকে, যেখানে সিকিউরিটি অনেক কঠোর, 250 কন্টেইনার হারিয়ে গেল। একটা দুটা মেনে নেওয়া যায়, একটা দুটা হারাতেই পারে, মানলাম কাস্টমস কর্তৃপক্ষের কেউ হয়তো বা সরিয়ে ফেলেছে, কিন্তু 250 কন্টেইনার রাতারাতি গায়েব হয়ে গেল। সরকারের প্রশাসন মুখে কি ললিপপ দিয়ে বসেছিল?
তারেক রহমানের সরকার কি ললিপপ চুষার জন্য ক্ষমতায় বসছে? নিশ্চয় না। 250 কন্টেইনার হারিয়ে গেল আমরা জানি না, তাহলে আমরা নিশ্চিতভাবে ভেবে নেব 250 কন্টেইনারে করে চীন এখানে যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে, অস্ত্র পাঠিয়েছে, পাকিস্তান পাঠিয়েছে, তুর্কি পাঠিয়েছে ভারতকে আক্রমণ করার জন্য। এবং এই কন্টেইনার গায়েব হওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে পিপলস পার্টির চেয়ারম্যান, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো সে ঘোষণা দেয় ভারতকে 4 ফ্রন্ট থেকে, অর্থাৎ সকল ফ্রন্ট থেকে হামলা করা হবে। এগুলা কি বাংলাদেশের মানুষ বুঝে না? মানে আমাদেরকে কি গর্দভ মনে হয়? ভারতের গোয়েন্দা সংস্থা কি এগুলা জানে না? অবশ্যই জানে। সুতরাং আবারও বলতেছি, বাংলাদেশ একটা কঠিন ছেঁচা খাবে, কঠিন ডলা খাবে, এবং পাকিস্তান ডলাটা আগে খাবে, মানে পাকিস্তান দিয়ে শুরু হবে, শেষ ডলাটা খাবে বাংলাদেশ। এই যে পাকিস্তানের সাথে অতিমাত্রায় প্রেম ভালোবাসা, পাকিস্তানকে এই দেশে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, পাকিস্তানের অপতৎপরতা বন্ধ না করা, তারেক রহমানের অতিরিক্ত পাকিস্তান প্রেম, জামাতিরা পাকিস্তান প্রেমে আচ্ছন্ন থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তারেক রহমান নির্বাচিত সরকার বলে দাবি করে, তাহলে বিএনপি কিভাবে পাকিস্তানকে এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে? নাকি চায়নার ইশারাতে, মার্কিনীদের ইশারাতে ভারতে আক্রমণ করবেন? জনাব তারেক রহমান নিজের আক্রমণ করবেন না, নিজের সাবেক পিতৃস্থান, তীর্থভূমি আপনার জন্য পাকিস্তান। আপনার মা যেহেতু পাকিস্তানে ছিল দীর্ঘদিন যানজোর হেফাজতে, সুতরাং আপনি কি চাচ্ছেন পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্ব পশ্চিম অঞ্চলগুলোতে হামলা করুক, ভারতের 7 সিস্টার্সে হামলা করুক, ভারতের চিকেন স্নেক কেটে দিক? এটা কি চান? যদি এটা চেয়ে থাকেন তাহলে অপতৎপরতা বন্ধ করবেন না, আর যদি চেয়ে না থাকেন তাহলে অপতৎপরতা বন্ধ করেন। নাইলে কপালে অনেক শনি আছে, অনেক দুর্গতি আছে। এটা হুমকি না, এটা জিও পলিটিক্স। আপনি যেই আগুন নিয়ে খেলছেন, এই আগুন নিয়ে খেলার মতো সক্ষমতা, বিচক্ষণতা, প্রজ্ঞা, মেধা কিচ্ছু নাই আপনার। আপনি একটা অথর্ব গণ্ড মূর্খ, বাংলাদেশের ইতিহাসের সব থেকে গণ্ড মূর্খ প্রধানমন্ত্রী। আপনার মাও আপনার থেকে অনেক ভালো বুঝতো, কিন্তু আপনি সেটা বোঝেন না। আপনি ভাবেন পিআর টিম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে পারলে না জানি কি হয়ে যায়। আপনি প্রোটোকল ভেঙে ফেলছেন, আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি গাড়ি চালাচ্ছেন, প্রাইভেট কার চালাচ্ছেন আপনার স্ত্রীকে পাশে বসিয়ে, আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, আপনি নাটক দেখতে যাচ্ছেন, আপনি সেনাবাহিনীর এই গ্রীষ্মকালীন নাকি একটা হচ্ছে এই সেনাবাহিনীর ইয়াতে মানিকগঞ্জে, সেখানে গিয়ে প্রোটোকল ব্রেক করে ওদের সাথে খাচ্ছেন, ওদের সাথে হাসি তামাশা করছেন। এইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কূটনীতি মানে ডিপ্লোমেসি যেটাকে বলা হয়, ওইটা শেখার চেষ্টা করেন। আপনি পাকিস্তানকে যেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, এটার পরবর্তী ফিডব্যাক যে কতটা ভয়াবহ হবে, ভারতের সক্ষমতা সম্পর্কে আপনার পড়াশোনা করা উচিত। অনেকে তো দালাল বলেন আমাকে, এখনো বলবেন দালালি করতেছি, বলতে থাকেন, কিন্তু বোঝা উচিত ভারতের সামরিক সক্ষমতা কতখানি আর আপনাদের সামরিক সক্ষমতা কতখানি। পাকিস্তান এমন একটা রাষ্ট্র, ঝামেলা বাঁধিয়ে দিয়ে দেখবেন চলে গেছে। আজাদ কাশ্মীর, পিওকে যেটাকে বলা হয় পাকিস্তানের, সেখানে আন্দোলন চলতেছে, সেইখানকার সকল নাগরিক এবং সেখানকার যারা স্থানীয় নেতা তারা ভারতের কাছে সহায়তা চেয়েছে আজাদ কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য। এদিকে বেলুচিস্তানে তো ঝামেলা চলতেছে, পাকিস্তান হয়তো বা টের পেয়েছে ভারত কিছু একটা করতে পারে কাশ্মীরে, আজাদ কাশ্মীরে, ওই জন্য পাকিস্তান চাচ্ছে এই ফ্রন্ট থেকে, মানে পূর্ব পশ্চিম ফ্রন্ট থেকে ভারতকে হামলা চালাক, বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের সাথে ভারতের লাগুক। এরপর পাকিস্তান লারলাপ্পা চুপচাপ চেয়ে দেখবে ওই অঞ্চলে ভারত একসাথে 2 ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। এই ধরনের চিন্তার জায়গা থেকে তো পাকিস্তান এই কাজগুলো করছে, আর আপনারা সেটা সায় দিচ্ছেন। কি অথর্ব মূর্খ গণ্ড একটা রাষ্ট্র প্রধান একটা দল, এদের না দেখলে বুঝতাম না। যাই হোক, বাংলাদেশের কপালে শনির দশা অপেক্ষমান, আমরা দেখবো বাইরে থেকে আর মজা নেব যে থাক বাঙালি, তোরা এই ছবির যোগ্য, কারণ তোরা তো স্থিতিশীলতা পছন্দ করিস না, জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের ফলাফল কতটা ভয়াবহ হবে আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখবেন। ভালো থাকবেন, কাউকে কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা। ধন্যবাদ।